বারবার চেষ্টা করা সত্ত্বেও যখন স্রোতকে কোনো মতেই বিয়ে থেকে বিরত রাখতে না পারায় এক পর্যায়ে বাধ্য হয়েই সার্থক নিজের শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বারবার করে স্রোতকে বোঝানো সত্ত্বেও যখন স্রোত নিজের শত্রু বলে মনে করলো সার্থককে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আমি যখন তোমার জীবনের সব সুখ কেড়ে নিচ্ছি, আমি যখন তোমার জীবনের সর্বনাশের মূলে আছি, তাহলে বরঞ্চ আমি যদি এখান থেকে চলে যাই, শহর ছেড়ে চলে যাই, তোমার কাছ থেকে চিরতরে দূরে সরে যাই, তাহলে অন্তত আর যাই হোক না কেন তুমি আমার কারণে অন্তত বিরক্ত হবে না। তখন এই কথা বলা মাত্র সার্থক ওর বাবাকে বলতে থাকে যে বাবা, আমি আর কিছুদিনের জন্য মাত্র এখানে আছি, তারপরে আমি এখান থেকে রেজিগনেশন লেটার দিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাব। তখন হঠাৎ করেই সার্থকের নেওয়া এই সিদ্ধান্তে ঘাবড়ে গিয়ে সার্থকের বাবা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, আমাদের প্ল্যানটা তো পুরোপুরি চপাট হতে চলেছে, কারণ সার্থক তো এক পর্যায়ে স্রোতের কাছে ধুলাই খাওয়ার পর এখন সার্থক এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, ওকে যে সিদ্ধান্ত নিয়েছে ওকে ওর মতো করে চলতে দিন, তারপরে দেখুন আসল খেলাটা। স্রোতের কানে সার্থকেরই শহর ছেড়ে যাওয়ার কথাটা পৌঁছানো মাত্রই স্রোত দৌড়াতে দৌড়াতে কলেজে গিয়ে ভিসির কাছে মুখোমুখি হওয়া মাত্রই স্রোত দেখে যে সার্থক ভিসির কাছে রেজিগনেশন লেটার দিচ্ছে। তখন ভিসি বলতে থাকে যে সার্থক, আরও একবার ভেবে দেখলে তো পারতে যে তুমি আদৌ কি এই কলেজটা ছেড়ে সত্যিই যেতে চাও কি না, বলো তো কি এমন দোষ করে ফেলেছিল এই এতগুলো ছাত্রছাত্রী, তুমি কি একবারও তাদের কথা ভাববে না, তুমি তোমার নিজের জেদের মধ্যে এর বজায় থাকবে। তখন এই কথা বলা আমাদের সার্থক বলতে থাকে যে স্যার, হয়তো বা এই শহরটা আমাকে এখনো পর্যন্ত আপন করে নিতে পারেনি, বা আমি এই শহরের জন্য হয়তো বা পারফেক্ট ম্যাচ না, তাই হয়তো বা সিদ্ধান্ত নিয়েছি যে আমি হয়তো বা কিছুদিনের জন্য অন্তত যদি এই শহর থেকে একটু দূরে থাকি, তাহলে অন্তত নিজের মতো করে নিজের বাঁচার একটা কোনোরকম একটা উপায় খুঁজে নিতে পারবো। তার জন্য আমি স্যার কিছুদিনের জন্য অন্তত একটু ব্রেক চাচ্ছি। তখন এই কথা বলা মাত্র ভিসি বুঝে যায় যে হয়তো বা স্রোতের উপরে অভিমান করেই সার্থক এই সিদ্ধান্তটা নিয়েছে। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি কি জানতে পারি যে আপনি হঠাৎ করে সিদ্ধান্তটা কেন নিলেন বলুন তো? আপনি তো বেশ দিব্যি এই কলেজে ক্লাস করছিলেন, বলুন তো আপনার তো কোনো রকম কোনো অবজেকশন ছিল না, তার সত্ত্বেও হঠাৎ এমন কী হয়ে গেলো? তখন এই কথা বলা মাত্র সার্থক ভিসিকে বলতে থাকে যে স্যার, আমার এখানে কথা ছিল শুধু আপনার সাথে, তাই আমার আপনার সাথে যা কথা ছিল সেটা হয়ে গেছে। এখন আমি আশা করবো আপনার আর কোনো রকম কোনো আমার বিরুদ্ধে অবজেকশন নিয়ে এখন প্লিজ আপনি আমাকে এই রেজিগনেশন লেটারটাতে সাইন করে আমাকে একটু বিদায় দিবেন। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমি যে আপনার সাথে কখন থেকে কথা বলছি আপনি সেটা বুঝতে পারছেন না। তখন সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তুমি আমার সামান্য একটা স্টুডেন্ট মাত্র, এখন যখন আমার রেজিগনেশন লেটার একবার সিগনেচার হয়ে গেছে, এখন নিশ্চয়ই আমি তোমার প্রফেসর নই। আর যাই হোক না কেন, তোমার জীবনে কথা বলার তো আমার এখতিয়ার কোনো রকম কোনো কিছুতেই নেই, তুমি সেটা খুব নিজেই বলেছো আর নিজে খুব ভালো করে জানো। তা সত্ত্বেও তুমি বারবার করে কেন আমার আশপাশে ঘুরো, আমি তো সেটাই বুঝি না। তোমার আসলে উদ্দেশ্যটা কি বলো তো? এখন যদি আমি তোমার উদ্দেশ্য নিয়ে ঘাটাঘাটি করতে চাই, তাহলে কিন্তু এখন কেঁচো করতে সাপ বেরিয়ে যাবে। এখন কিন্তু হয়তো বা সেটা আবার তোমার ভালো লাগবে না। তাই আমি স্রোত তোমাকে বলছি যে আমাকে যাবার বেলা অন্তত তুমি আমাকে এরকম করে খেপিয়ে দিও না, অন্তত আমার স্টুডেন্টগুলোর স্বার্থে অন্তত তুমি আমাকে ভালোভাবে আমার স্টুডেন্টদের কাছ থেকে বিদায় নিতে দাও। ওদিকে সার্থকের এই ব্যবহার দেখে স্টুডেন্টরা খেপে গিয়ে বলতে থাকে যে স্যার, আপনি কি আমাদের জীবনে ছেলে খেলা করছেন বলুন তো? আপনি রেজিগনেশন লেটার দেওয়ার আগে একবার আমাদের মুখটা ভেসে উঠলেন, আপনি আমাদের কথা ভাবলেন না। ওদিকে সার্থক চুপ হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।